বিষয়, কারণ আলটিমেটলি আমরা যেই দাবিগুলো তুলে আসছি, যেমন সাদ্দাম আমাদের ছাত্র নেতা যেটা বললো, রাষ্ট্র, সরকার এবং দলকে এক কিছু করে ফেলা, এবং এটা দুর্ভাগ্য। এটা শুধুমাত্র বর্তমান সরকারের আমলেই হয় না, এই পর্যন্ত বিশেষ করে যারাই ক্ষমতায় ছিল আপনার ওইভাবে দেখলে যে আমাদের যে এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, একই চিত্র অনেকখানি তাদের বেলায় হয়েছে, যেটা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তার সময় আমরা একটু উঠে দাঁড়াই এবং সবাই আপনাকে আমরা সম্মান জানাই, এটা আপনার আমাদের এটা দায়িত্ব। সকলে একটু বসে দেন, অল্পক্ষণের মধ্যে আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। যেটা আমাদের আজকের প্রধান অতিথি, দিনে একাধিক প্রোগ্রাম থাকে এবং সবচেয়ে আমি অনেকের সাথে আলোচনা করেছি, আমি একজন তরুণ, এই বয়সে আমি তার মতো 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে পারবো। তাকে যে প্রোগ্রামে দাওয়াত দেবে সে যাবে এবং দেখবেন ওই চেয়ারে বসে থাকবেন। অনেক আশপাশের অতিথিরা উঠে বসে চা খায়, একটু ঘুরে গেলে আসে, সেক্ষেত্রে বসে থাকে এবং দাওয়াত দিলে তার যদি কাজ না থাকে তাহলে সবার আগে সে উপস্থিত হয়ে যায়। তো এটা আমাদের আজকের তরুণদের জন্য, রাজনৈতিক কর্মীদের জন্য একটা প্রেরণা এবং নেতাদের জন্য একটা প্রেরণা আছে, এবং যে সময় নিশ্চয়তা বা সময়ানুবর্তিতার যে একটা বিষয় এবং কারোর প্রতি একটা দায়িত্বশীলতা, যে কোনো ছোট প্রোগ্রামেও কে দাওয়াত দিয়েছে সেটা বিষয় না, তাকে কিন্তু দাওয়াত দিলে তিনি যান। এটা তার একটা বৈশিষ্ট্য, মহানুভবতা, এবং আমরা দোয়া করি যে আমরা তাকে আরো 100 বছর বাঁচাই রাখুক এই জাতির জন্য, আমার জন্য না, আপনার জন্য না, এই জাতির জন্য। কারণ এই বয়সে তিনি যেটা করছেন, এই সময় কয়েকজন মানুষ কথা বলে, বড় বড় রাজনৈতিক দল নেতৃবৃন্দ অনেকেই আছেন। ওই আমাদের অধ্যক্ষ সেলিম ভাই সাহেব বলেছেন, অনেকে তো হাসপাতালে থাকেন, জেলে থাকেন, তাদের কেন জেলে যান, কি করেন, সেখানে হাসপাতালে কি করেন, সেটা একটা বর্ণনা তিনি দিয়েছেন। এটা একটা বাস্তবতা। যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের বর্তমান, আসলে আমি অনেকের সাথে আলোচনা করেছিলাম, সেটা ইয়ং বয়স্ক অনেকের কাছে, তো অনেকের এই প্রশ্নটা একটা কমন, যে তুমি কি আমাকে এনশিওর দিতে পারবা যে কালকে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরবর্তীতে যারা আসবে আওয়ামী লীগ সরকার যেটা করছে সেটা তারা করবে না। স্বাভাবিকভাবে এখন যদি একটা ইলেকশন হয়, হয়তো নির্বাচনের ঢেউয়ে আন্দোলনের সময় জনগণের পাশে দেন, এখন আমরা টুকটাক কথা বলে আছি, একটা নির্বাচনের ঢেউ শুরু হলে সেই ঢেউ হয়তো আমাদের অস্তিত্ব খুঁজে নাও পাওয়া যেতে পারে। তো তাহলে আমরা এই যে মার খেয়ে রক্তাক্ত হয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, মানুষের জন্য কথা বলে যাচ্ছি, আজকে এই মোদী বিরোধী আন্দোলন করে আমাদের 51 জন ছাত্ররা জেলে। এখানে আমাদের সেলিম সাহেব বলেছেন যে অনেকে জেলখানায় বের হওয়ার সময় কয়েক লাখ টাকা নিয়ে বের হয়, আর আমাদের ঘুম হারাম যে 51টা ছেলে জেলখানায়, তাদেরকে কিভাবে একটু কষ্ট যেন না পায়, রাজনৈতিক কর্মী হিসেবে ডিমোটিভেটেড যেন না হয়ে যায়, তাদের একটু জেলখানা অন্তত থাকা খাওয়ার ব্যবস্থাটা করা। তারা অনেকে কেউ পার্ট টাইম চাকরি করতো, সেই সব ছেলেপেলের পরিবারগুলোকে একটু সাপোর্ট দেওয়া। যে তার দেখা যায় একটা ছেলের বাবা চটপটি ব্যস্ত, আমাদের বনানীর ছাত্র অধিকার পরিষদের একটা সদস্য সচিব, আমি অবাক হয়েছি যে ওর বাবা হচ্ছে চটপটি, আর ও আমাদের এই জায়গায় রাজনীতি করতে আসছে। স্বাভাবিকভাবে ছাত্রলীগের হামলা মামলা, তারপর তো প্রশাসন, সরকারের নির্যাতন নিপীড়ন তো আছেই। তো সেই ছেলেটার পরিবারটাকে কি আমাদের দেখার নৈতিক দায়িত্ব না? সে চটপটি তার বাবাকে হেল্প করতো। তো এখন আমাদের তো, আমরা তো কোনো রাজনৈতিক দল না, আমাদের তো রাজনৈতিক দলে কোনো ডোনারও নাই যারা লাখ লাখ টাকা, আমরা কিভাবে? তো চাই তারপর একটা ধন্যবাদ জানাই। আমরা আসলে 2টার সময়, একটা অফিস নেওয়ার সময় একটা পাবলিক ফান্ড আপিল করেছিলাম, এবং এই মোদী বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছিল, তারপরে জেলখানায়, তাদের জন্য একটা পাবলিক ফান্ড আপিল করেছিলাম, একটু সাপোর্ট পেয়েছিলাম মানুষের। এখন মানুষ যে দেবে একটা আতঙ্কে আছে, ওই টাকা দিয়ে আবার সে কেন কোনো বিপদে পড়ে। এটা একটা আমাদের বর্তমান অবস্থা, যে মানুষ নিজে একজনকে টাকা দেবে সেটার জন্য সে টেনশনে আছে, আতঙ্কে থাকে যে টাকা দিয়ে আবার কোনো বিপদে পড়ে। তো এইটা হচ্ছে বর্তমান সরকারের যে দমন পীড়ন এবং সরকারের যে রাজনীতির নামে যে অপরাজনীতি, সেটা একটা উদাহরণ। এর মধ্যে দিয়েও তারপরে আমাদেরকে কিছু করতে হবে। আজকে প্রেস ক্লাবে আপনার ছোট পার্টি আর বড় পার্টি আর সেটা না, কিছু মানুষ আমরা তো জড়ো আছি, কিছু কথা বলছি, এই কিছু থেকেই অসংখ্য মানুষের পরিণত হবে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কিছুদিন আগে এখানে ন্যাশনাল সলিডারিটি ফর প্যালেস্টাইন একটা প্রোগ্রাম হয়েছে। এই
প্যালেস্টাইনের মানুষ 70 বছর ধরে একটা সশস্ত্র গোষ্ঠী, সশস্ত্র শক্তিশালী দৈত্য দানব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে। ওরা ছুটছে গুলি, কামান, ট্যাঙ্ক, আর ওরা পাথর, সুরকি এই ধরনের, কিংবা একেবারে নিরস্ত্র সিনা টান টান করে দাঁড়িয়েছে, এটা আমার জমি, এটা আমার বাড়ি, তোমরা এটা নিচ্ছ, এটা নিতে পারো না, দাঁড়িয়ে যাচ্ছে, গুলি করে দিতে পারে কিন্তু। তো তাদের যে নৈতিক শক্তি, আমাদের এই সময় রাজনৈতিক কর্মীদের সেই নৈতিক শক্তি বা জোরটা দরকার। বাস্তব কথা, এখানে অনেকে বলেছেন বিএনপির কথা, যে ভাই বিএনপি সবাইকে ডাক দিয়ে একত্রিত করুন। বিএনপি যদি সবাইকে ডাক দিয়ে একত্রিত করতে পারতো তাহলে সবাই বিএনপি করতো, তাহলে এত ভিন্ন ভিন্ন দল হতো না। চিন্তা ভাবনায় তো আমাদের একটা তারতম্য আছে কিছুটা হলেও, হয়তো একটা বৃহত্তর স্বার্থের জন্য আমরা একটা প্রেক্ষাপটের কারণে জোট করতে পারি, একসাথে আন্দোলন করতে পারি বা যুগপৎ ভাবে করতে পারি, কিন্তু আসলে এই সংকট থেকে উত্তরণে আমাদের সবাইকে এক জায়গায় এসে, মান্না ভাইয়ের কথা এটা, এবং আমার অনেকদিন পরে আমি বলছিলাম মান্না ভাই এই কথাটা বলে কিভাবে, পরে আমি হিসাব কিতাব করলাম, মান্না ভাই তো ঠিকই বলে, সবাইকে এক জায়গায় আসতে হবে। কেন এক টেবিলে বসে দরকার নাই। আপনি কি চান? আপনি চান দেশটা গণতান্ত্রিক ভাবে পরিচালিত হোক, দেশের প্রত্যেকটি মানুষ তার রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার নিয়ে বাঁচুক। রাজনীতি করা প্রত্যেকের অধিকার, সবাই রাজনীতি করবে, কিন্তু সরকারি দল ভোট কেন্দ্র দখল করে নির্বাচন করবে, বিরোধী দল বা অন্যান্য দলের লোকজন কেন্দ্রে থাকতে পারবে না, এটা তো কোনো দলই চান না। সুতরাং এটা বিএনপিও চায় না, জামাতও চায় না, আমরাও চাই না, মান্না ভাইয়ের দলও চায় না, এবং জাফরুল্লাহ স্যার একজন নাগরিক হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনিও চান না। সুতরাং আমরা তো এই কথাগুলো বলতেছি। তো যার যার জায়গা থেকে এই বিষয়কে ভিত্তি করে যার যার ব্যানার নিয়ে রাজপথে নামেন। কেন একজন বক্তা বলছেন, ঠিক আমি পরশু ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে তৈলের দাম বাড়তে বাড়তে সয়াবিন তৈল 100 টাকার তৈল এখন 150 টাকা হয়েছে। কিন্তু আরেকটা হচ্ছে রহস্য, যে আসলে কেন যেন আমাদের সবকিছু সয়ে গেছে। এটাও মান্না ভাই বলেন, একটু বলছি তারপর তিনি সব জায়গায় এটা বলেন, যে অনেকে মনেই করেন যে শেখ হাসিনা যতদিন আছে আওয়ামী লীগকে সরানো যাবে। ঠিক একই ভাবে সরকার যত অপকর্ম করছে, আপনারা আমরা কেন জানি অনেকে, আমরা রাজনীতি করে আমরা অন্তত মেনে নিচ্ছি না, কিন্তু বড় একটা অংশের মানুষ কেন যেন নিঃশুভ হয়েছে, সবকিছু মেনে নিয়েছে। কি করবে? তৈলের দাম বাড়বে, বাড়তে আসে। তাহলে আমি বুঝতেছি না মানুষ আসলে এতটা নিষ্ক্রিয় কেন হয়ে যাচ্ছে। প্যালেস্টাইন নিয়ে খুব আসলে এখন সোশ্যাল মিডিয়ার একটা বিষয়, যেটা সোশ্যাল মিডিয়াতে খুব বিপ্লব দেখি আমরা, ব্যাপক মানুষ লেখালেখি করে। প্যালেস্টাইন নিয়ে আমার মনে এমন কোনো মানুষ নেই যাদের প্রতি সিম্পাথি দেখেন। লন্ডন আমেরিকার মতো শহরগুলোতে, যেগুলোতে ইহুদিদের স্ট্রং লবি থাকে বা সেখানে অতটা মুসলিম অধ্যুষিত এলাকা না, সেই সমস্ত দেশেও লাখ লাখ মানুষ, তরুণরা রাস্তায় নেমে তাদের পক্ষে সলিডারিটি এক্সপ্রেস করেছে। আমরা ঢাকা শহরে একটা প্রোগ্রাম করতে নিয়ে শহীদ মিনারে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, কয়েকটা সংগঠন কয়েকদিন প্রচারণা করেও, তাও ওই সংগঠনগুলোর বাইরের আর লোকজন খুব দেখা যায়। তো এই যে খালে আজকের মানুষের একটা অংশ সোশ্যাল মিডিয়াতে আপনাদের একটা সরব প্রতিক্রিয়া, বাট মাঠে নাই। মানে কেউ তাত্ত্বিক কথা, বইয়ের ভাষা, বিজ্ঞানীর কিংবা বিশেষজ্ঞদের কথা না, সাধারণ মানুষ যেটা বোঝে, সাধারণ মানুষ যেটা পারে, আমি সেটা কথা বলছি। আপনার ভোট কেন্দ্র দখলের কথা বলেন, একটা ভোট কেন্দ্রে শুধু আওয়ামী লীগের লোকজন যায় না, অসংখ্য মানুষ যায়, সাধারণ মানুষ। ন্যূনতম আমি গ্রামগঞ্জ অনেকগুলো তো দেখেছি যে 100, 200, 300 এরকম একটা লাইন থেকে ভোট কেন্দ্র দখল করতে যায় কারা? ছাত্রলীগ, যুবলীগের 15টা ক্যাডারে গেল। লাইন থেকে যদি 5টা লোক বলে, লাইনের বাইরে একটা লোক সামনে থাকলে খবর আছে, সব চলে যাবে দৌড়ে। প্রশাসনের লোকজন তখন ভয়ে আতঙ্ক, যে জনগণ খেপে উঠল, অবস্থা খারাপ। আমাদের লেখা হয়েছিল নির্বাচনের ফলাফল নিয়ে সিনিবি নিয়ে, যে ওখানে ঘোষণা করবে না, উপজেলা সদরে ঘোষণা করবে। লোকজন আটকাইছে, ওখানে বসে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে। ভোট কেন্দ্র দখলের কথা বলেন, আপনি কি দখল ঠেকানোর জন্য আপনি রেজিস্ট্যান্স গড়ে তোলার চেষ্টা করছেন? করেন নাই, তাহলে আপনি তো আগেই সারেন্ডার করে দিচ্ছেন। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের ওয়ার্ড পর্যায়ে কিন্তু অন্তত পক্ষে শতাধিক মানুষের একটা কমিটি আছে। আমি জানি আসলে 18 সাল নির্বাচনে আমরা নেব, তারা কেন রেজিস্ট্যান্স করতে চেষ্টা করলো। যাই হোক, সেটা তাদের অ্যানালাইসিস থাকবে। বিএনপির আশায় তাই তো দেশ বসে থাকবে না, আমরাও বসে থাকবো না। আপনার প্রকৃতি শূন্যস্থান পছন্দ করেন, ঠিক দেশের সংকট আছে, কথা বলার লোকের অভাব আছে। এ কারণে আজকে অনেক লোকজন আছে, তো মান্না ভাইকে তো নির্বিচারে দেখেন সবাই রেসপেক্ট করে কথা বলছে, যে এই সময়
সাহসী নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। আমরা অল্প সময় ধরে কাজ করছি, তা আমাদের কথা বলছেন, কারণ সংকটে কাজ করতেছি বিদায়। তো যাই হোক, আসলে এখানে অনেকক্ষণ বক্তব্য হয়েছে, অনেকে বক্তব্য দিয়েছেন, চাইলেও দীর্ঘায়িত করার সুযোগ নেই। আর কিছু কথা আসলে আবেগ থেকে বলি, যেটা এই যে বলছি এটা হচ্ছে কিছুটা হতাশার কথা। আমরা এত হতাশ হবেন না যে বলেছি ওই যে চটপটিওয়ালার ছেলেও এই সংকটের জন্য উত্তরণের জন্য কাজ করছে সংগঠন। মানসিকতার একটা বড় বিষয়, কাজে আমাদের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আনতে হবে, যে খালি রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব, দেশের নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। আজকের এই পরিস্থিতির জন্য আপনি আমিও দায়ী, কারণ আমরা বেলারুশে দেখেন করোনার মধ্যে নির্বাচনের সময় ভোট দিতে পারে না জনগণ, ভোট নিয়ে কারচুপি হয়েছে, জনগণ রাস্তায় নেমে এসেছে। যেদিন 14 সালে এরকম একটা নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে, আমরা জনগণ কিছু করিনি, শুধু আমরাও তো দায়ী। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মনে করি সবচেয়ে জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমার মনে হয় যে মানুষকে সংগঠিত হতে হবে, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য, রাষ্ট্রের কিছু সংস্কারের জন্য। বিশেষ করে আমরা যেটা বলি আমার ভোট আমি দেবো, টেলিভিশন প্রচার হতো, ঠিক সে ভোটের অধিকার এনশিওর করতে হবে। এবং রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি কোনো শুধু, সেটা ওই আপনার গণতান্ত্রিক আন্দোলন আমাদের হীরাভাই বলতে পারে, সেটা আমাদের ইরান ভাইয়ের কাছে আসতে পারে, আমাদের কাছে আসতে পারে, যে আমরা আসলে রাষ্ট্রের কি ধরনের পরিবর্তন চাই। আমরা চাই না যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকুক, কারণ বেশিবার থাকলে তার মধ্যে স্বৈরাচারী মনোভাব গ্রহ করে। আমরা চাই বিচার বিভাগ সর্বোচ্চ স্বাধীনতার সহিত কাজ করবে। আমরা চাই নির্বাচন কমিশন কোন ঠুটো জগন্নাথ মার্কা প্রতিষ্ঠান হবে না, তারা মেরুদণ্ড উঁচু করে কাজ করবে, যেভাবে ভারতের নির্বাচন কমিশনরা কাজ করে। ঠিক একইভাবে আজকের এই সংকটে সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে কালকে একটা নির্বাচন দিলে এই সংকটের উত্তরণ হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ন্যূনতম সেই সরকারকে 2 বছর দায়িত্ব দিতে হবে, এবং সেই সরকার গঠন হবে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। সেই সরকারের কাজ হবে এই অসঙ্গতিগুলোকে সংগতিপূর্ণ লাইনে নিয়ে আসা, যে নির্বাচন কমিশন কি প্রক্রিয়ায় নিয়োগ পাবে, নির্বাচন কমিশন যেন নির্বাচনের সময় সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতে পারে, নির্বাচনী কর্মকর্তারা যেন এসপি কিংবা ডিসির চোখ রাঙানিতে যেন না ভয় পায়, সেজন্য প্রয়োজনে নির্বাচন কমিশনের জন্য আলাদা ক্যাডার সার্ভিসের ব্যবস্থা করতে হবে। এবং আদালত যেটা বলছে, জুডিশিয়ারিকে অবশ্যই রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। প্রশাসনের যেটা এক ভাই বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, এটা তো সুশীলগিরির দরকার নাই। একটা লোক যারা আওয়ামী লীগের অনুগত্য নয়, কেউ প্রমোশন পায় না এখন বর্তমান প্রশাসন থেকে, এবং তারা দলীয়করণ করতে করতে আজকে শুধুমাত্র প্রশাসনই নয়, মসজিদ মাদ্রাসায় তারা দলীয়করণ করছে, যে মাদ্রাসাগুলো চালাচ্ছে সরকার বিরোধী যদি সে আলেম মনোভাবপন্ন হয়, তাকে সরিয়ে দিয়ে সরকারের অনুগত একজনকে দায়িত্ব দিচ্ছে। এই যে নোংরা দলীয়করণ, এই যে বিএনপি আসলে হঠাৎ করে চেঞ্জ হলো, এই জন্য হচ্ছে আমাদের এই রাজনৈতিক একটা ঐক্যমত প্রয়োজন। এবং তার জন্য যেটা বলছি যে এই মুহূর্তে একটা উপায় হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই সংস্কারগুলো করা, দেন একটা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থার দিকে যাও। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি শেয়ার করেছি এখানে, যেহেতু একটা প্রস্তাবনা দিয়েছে তারা 6 দফা। আমার মনে হচ্ছে এটা ছাড়া আসলে সহজ নিস্তার নাই, এবং অন্যান্যরা তাদের মতো মতামত দিবে। আমার কথা ভুলও থাকতে পারে, আমি স্বীকার করি, আমার কথা অসঙ্গতিও থাকতে পারে, কিন্তু আমরা একটা অপিনিয়ন তুলে ধরছি, অন্যরা তুলে ধরবে, এর মধ্যে আশা করি একটা ভালো রাস্তা আমরা বের করে নিয়ে আসতে। তো সর্বশেষ একটা কথা, সব কিছুই হবে যদি আমরা রাস্তায় থাকি, যদি আমরা রাস্তায় প্রতিবাদ করি, আস্তে আস্তে হবে, একটু সময় লাগবে। কিন্তু আমরা যদি রাস্তায় না থাকি, প্রেস ক্লাবে ইনডোরে সারাদিন চিল্লাইলেও কিচ্ছু হবে না, ওগুলো সরকার গোনাই ধরে না। সেজন্য রাস্তায় নামতে হবে বিভিন্ন ইস্যুতে। ধন্যবাদ।